আসসালামু আলাইকুম এভরিওয়ান, জান্নাত ফ্যামিলি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো দেখতে দেখতে 7 রমজান শেষ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদের সব কয়টা রোজা রাখার তৌফিক দিয়েছে। তো যখন ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু 9 রমজান চলছে। হোক আমি এখন থেকে রেগুলার হয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন একদিন দুই দিনের মধ্যেই ভিডিও দিচ্ছি। তো আপনাদের সাথে আশা করছি আপনারা বুঝতে পারছেন, আর এখন থেকে ইনশাল্লাহ এরকম রেগুলারই হব। তো আপনারা যদি ভালো ভালো কমেন্ট করেন, আর সবসময় দেখি আমার ভিডিওতে অনেক বেশি লাইক হয়েছে, তো তখন দেখা যায় কি আগ্রহটা আরও অনেক বেশি বেড়ে যায়। নাহলে যে ইচ্ছাটাও অনেকটা কমে যায়, তখন আর মনে চায় না যে এটা করি। আর এটা করব কার জন্য বলেন? আপনারা সুন্দর মতো যদি একটা কমেন্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর আমার ভিডিওগুলো দেখে যদি একটা ছোট করে লাইক দেন, তাহলে তো আমার অনেক বেশি ভালো লাগে। আর এরকম সব নতুন নতুন ভিডিও বানাতেও তখন মনে চায়। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের জন্যই শুরু করছি, আর আপনাদের কাছে ভালো লাগাটাই আমার জন্য সার্থকতা। তো আপনাদের ভালো মন্দটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পাওয়ার জন্য। আর চাইলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ারও করতে পারেন। তো আমি এখানে ইফতার বানাতে চলে এসেছি, তো সাথে রান্নাও করব। তো পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম, আর এখানে ছোট মেয়েটা আমার ডাকাডাকি শুরু করছিল। আর এসে দেখি বারবার শুধু ইচ্ছা করে ট্যাপটা বন্ধ করে, আর মাথার মধ্যে এক গাদা তেল দিয়েছে। তো তেলের পট হাতের কাছে পেলে যেটা হয়, মাথা পুরো একদম ভিজিয়ে টইটম্বুর করেছে। একটু আগেই ওদেরকে গোসল করিয়ে দিয়েছি, তো এখন এই অবস্থা। আর মুস্কান যেখানে যাবে, যা করবে ওরও তাই করতে হবে। তো এখান থেকে ওরা দুই বোন জানালা থেকে এই পাশের যে রুমটা আছে, এখান থেকে কি যেন টেনে টেনে বের করছিল। মানে চিন্তা করেন ওদের মাথায় সারাদিন কত রকমের দুষ্টুমি না যেন ঘুরে। তো এখানে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি চিকেন যেটা ম্যারিনেশন করে রেখেছিলাম, এটা আমি আবার ভিজিয়ে নিয়েছি, এটা হয়ে গেছে। আর এদিকে আমি পেঁয়াজগুলোকে এখন কেটে নিব। আর রান্নাবাড়া যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো, নাহলে যদি কখনো কোনো একদিন লেট হয়ে গেলে ইফতারের পরে রান্না করতে আসা যে কতটা কষ্ট, একদম শরীরটা ছেড়ে দেয়। তারপর তারাবির নামাজ থাকে, পরে আর কিন্তু মানে অন্য সব কাজ করাও হয় না, আর অনেক বেশি কষ্ট লাগে। ইফতারের পর কিছু করতে ইচ্ছা করে না। তো এই জন্য যতটুকু সম্ভব ইফতারের আগেই সবটা করার চেষ্টা করি। তো এখানে আমি পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। আর এই তো আমি সবসময় দাঁড়িয়ে করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, এখন আর বসে কেমন যেন কিছু করতে গেলে এখন কষ্ট হয়ে যায়, মানে যার যেমন অভ্যাস হয়ে যায় আর কি। তো মুস্কানের আব্বু যেহেতু আমাকে সবসময় মাছ মাংস কুটিয়ে দেন, মানে কুটিয়েই নিয়ে আসে। আর আর যখন আমার প্রয়োজন হয় রোস্টের জন্য বা অন্য কোনো কাজের জন্য যদি আসতো, আমার পছন্দ মতো কেটে নিতে চাই, সেটা আলাদা কথা। তো না হলে দেখা যায় উনিই বেশিরভাগ কুটে নিয়ে আসেন, না হলে আমার তখন নাইফ দিয়ে বা বটি দিয়ে কাটতে হয়। তো বটি দিয়ে এখন করতে না করতে এমন অবস্থা হয়েছে, এখন বটি দিয়ে কিছু কাটতে গেলে হাত কেটে ফেলি। তো এই ভয়তে এখন আর মানে ভয় লাগে। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজগুলো সব কেটে নিব। আর আমি রোজার আগেই পেঁয়াজের ব্রেস্তা করে রেখেছিলাম, তো এখন পর্যন্ত আছে, আরও হয়তো বা 2-1 দিন যাবে। আমি কিন্তু পুরো মাসের জন্য পেঁয়াজের বেরেস্তা করে রাখি না, 1 সপ্তাহ বা 10 দিন এরকম হবে, এরকমভাবে পেঁয়াজের বেরেস্তাটা করে রাখি। আর কয়েকদিন পর আর কি 4-5 দিন পর নর্মাল ফ্রিজে রেখে দিই, নাহলে দেখা যায় যে পেঁয়াজের জিনিস তো যতই ফ্রাই করা থাকুক না কেন, এটা হয়তো বা অন্যরকম একটা ফ্লেভার আসতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজের ব্রেস্তা এতটুকু আছে, তো আর 2-3 দিন যাবে, তারপর আবার নতুন করে পেঁয়াজের ব্রেস্তা করে রাখবো। তো এরকম 2 বক্স ছিল। আর এখানে মরিচও আমি ফ্রাই করে তারপর একটু ব্লেন্ডারে একটু ক্র্যাশ করে রেখেছিলাম, এতে করে প্রতিদিন আর মরিচ ভাজার এই সমস্ত ঝামেলা করতে হয় না। তো এখানে আলু যেটা আমরা ম্যাশ করেছিলাম, সেই আলুটার মধ্যে আমি পরিমাণ মতো করে সব কিছু দিয়ে নিচ্ছি, লবণ দিয়েছি আর হালকা একটু হলুদ দিয়েছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। নাহলে দেখা যায় একদম ফ্যাকাশে হয়ে থাকে, সাদা থাকে, ভালো লাগে না। আর পেঁয়াজের ব্রেস্তা আর মরিচের পরিমাণটাও আপনাদের স্বাদ মতো আর প্রয়োজন মতো করে দিবেন। যেহেতু আজকে আমি এখানে ডিমের চপ বানাবো, তো ডিমের চপ বানাতে গেলে কিন্তু আলুর পরিমাণটা একটু বেশি লাগে, মানে ওটা পুরোটা কোটিং করা একটু টাফ হয়ে যায়, কম আলুতে কিন্তু হয় না।
তো এখানে হচ্ছে বেসনটাও ম্যারিনেশন করব, তো এই জন্য হচ্ছে আমি এখানে প্রায় 1 কাপের মতো আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি। আর বেসনটা সবসময় চেষ্টা করবেন একটু এরকম একটু চালনির সাহায্যে চেলে নেওয়ার জন্য। বেসনে অনেক দলা দলা থাকে বা অনেক সময় আছে যে ভালো বেসন যদি না হয় তাহলে দেখা যায় নিচে কিন্তু যে ডালটা দিয়ে বেসনটা বানায় সে ডালের গোটা গোটা থাকে। তো আমি হাফ কাপের যে কাপটা আছে মেজারমেন্ট কাপ সেখানের হচ্ছে 2 কাপ দিয়েছি, মানে 1 কাপ এখানে হচ্ছে বেসন নিয়েছি আর 2 চা চামচ হবে এখানে ময়দা দিয়েছি। এটা হচ্ছে বাইন্ডিংয়ের কাজ করবে। আর হচ্ছে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর তারপর এটাকে খুব ভালো করে একটু চেলে নিচ্ছি। তো এই তো চেলে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে অবশিষ্ট যে অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি। আর এখানে বেকিং পাউডার নিয়েছি প্রায় হাফ চা চামচ। তো এখানে আমি কিন্তু কোনো রকমের বেকিং সোডা দেইনি, বেকিং পাউডার এখানে দিয়েছি। যেহেতু আমরা ঘরে খাবো এখানে বেকিং পাউডার আমি আমার খাবারের জিনিসে বেকিং পাউডারটা কখনোই দেই না। সরি কথা বলতে বলতে গুলিয়ে ফেলছি, বেকিং সোডা দেই না আর কি, বেকিং পাউডার। তো বেকিং সোডা বা বেকিং পাউডার অ্যাক্টিভ করার জন্য এখানে যে কোনো টক কিছু বা ভিনিগার টাইপের এরকম কিছু দিলে এটা অ্যাক্টিভ হয়ে যায় আর সুন্দর এটা ফ্লাফি হতে শুরু করে। আর এটা অল্প একটু বিট করে নিলেও সুন্দর কিন্তু বেগুনিটা একদম ফুলে উঠবে। তো এটা হচ্ছে একটা টিপস, এটা অনেকে আছে দেখায় না, কিন্তু আমি হচ্ছে সবসময় আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে করে আপনারা কিছু একটু জানতে পারেন। তো আমি এখানে হচ্ছে একটু পরিমাণ মতো করে নর্মাল পানি দিয়েছি, এখানে পরিমাণ মতো করে পানি দিয়ে এরকম ঘন একটা ব্যাটার করেছি, বেশি পাতলা করব না। তো তারপর হচ্ছে এখানে আমি বেগুন কেটে রেখেছিলাম আর এগুলো ধুয়ে লবণ দিয়ে মাখিয়েছি আর এরকম দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে কিন্তু। আর এখানে হচ্ছে আমি একটা ডিম হচ্ছে 4 টুকরা করে কেটে নিয়েছি। তো এটাই হচ্ছে আপনারা হচ্ছে বেগুনি যখন বা আলুর চাপের জন্য যখন আমরা যে বেসনটা গুলাবো সেই বেসনটা সবসময় এভাবে করবেন, করলে দেখবেন অনেক ফুলকো ফুলকো হবে আর এই আলুর চপগুলো অনেক সময় পর্যন্ত টাইট থাকে আর অনেক বেশি ক্রিস্পি থাকে। তো এখানে হচ্ছে আমি আরেকটা ফ্রাই প্যানে ছোলাটা রান্না করব, তো এই জন্য পেঁয়াজ দিয়ে নিলাম আর গোটা মশলা দিয়ে দিচ্ছি। এতে করে হচ্ছে মাংসের মতো একটা ফ্লেভার আসে ছোলার মধ্যে, দেখবেন হোটেলের যে ছোলাগুলো হয় ওগুলো সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে ভালো লাগে। তো আমি হচ্ছে যেহেতু বাইরের খাবার তেমন একটা কিনে রমজান মাসে আর কি খাই না, একদম খাই না সেটা না, খাই কিন্তু রেগুলার খাওয়াটা আমাদের জন্য কোনোভাবেই সম্ভব না। তো যাই হোক, এখানে হচ্ছে যখন তেলটা গরম হয়ে যায় আমি একটা একটা করে বেগুনি এখানে দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর ইফতার বানানোর ক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, মানে বেশিও রাখা যাবে না কমও রাখা যাবে না। আমি ইফতার আজকে যা যা বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে ছোলাটার অনেকটা হচ্ছে শ্যাডো ফ্রাই হয়ে গেছে, এখন এর মধ্যে হচ্ছে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু ছোলার মধ্যে হচ্ছে রসুন বাটাও দিয়েছিলাম। আর এখন এর মধ্যে হচ্ছে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি মাংসের মশলা, প্রায় হাফ চা চামচের মতো দিয়েছি, বেশি দিলে আবার ফ্লেভারটা ভালো আসবে না, তখন অন্যরকম একটা গন্ধ আসবে। তো এই তো যখন দেখবো একদমই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর হচ্ছে এখানে পানি দিব আর এখানে হচ্ছে আমি বেগুনিগুলো উঠিয়ে নিচ্ছি। আর মাশাল্লাহ দেখতে পাচ্ছেন আমার বেগুনিগুলো কত সুন্দর ফুলকো হয়েছে, তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি এরকমটাই কিন্তু সবসময়ের জন্য করি। তো এখানে হচ্ছে আমি কিন্তু একবার কষিয়ে নিয়েছি ছোলার যে পেঁয়াজটা, তো তারপর হচ্ছে এখানে কিন্তু আমি সব ছোলাগুলো দিয়ে দিলাম। তো আমি ফ্রোজেন করে এভাবে করে রেখে দিই, এতে করে হচ্ছে আমার জন্য সুবিধা হয়, এক এক প্যাকেট এক এক দিন বের করলে হয়ে যায়। তো এখানে বেগুনিগুলো সব ফ্রাই করে নিচ্ছে আর একটু টমেটো দিলে ছোলাটা অনেক খেতে ভালো লাগে। তো আজকে প্রথম পর্যায়ে দিব, সেই সময়টা পাইনি, তো এখন একটু কেটে দিয়ে দিই। আর টমেটো যেহেতু এটা খুবই তাড়াতাড়ি গলে যাবে আর আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি। তো ভাজা পোড়া তো খাওয়া ঠিক না আমরা সবাই জানি, কিন্তু তারপরও দেখবেন ইফতারে ভাজা পোড়া না হলে কিন্তু চলে না। আমরা তো বাঙালি, কি করব, ভাজা পোড়ার প্রতি একটা অন্যরকম টান, যতই ডেজার্ট আইটেম বা যতই ঠান্ডা খাওয়ার চেষ্টা করি বা একটু হেলদি কিছু ইফতারে করার চেষ্টা করি, কিন্তু সেটা কিন্তু আর হয় না, মন টানে কেন যেন ভাজা পোড়া খাওয়ার জন্য। তো আসলে এরকমটাই। আর দেখবেন পুরান ঢাকায় যে কী আয়োজন করে ইফতারগুলো তৈরি করে, এখন যে ভিডিওগুলো দিচ্ছে আমি তো
মানে সেদিন মুস্কানের আব্বু আমাকে দেখাচ্ছিল, আমিও ওনাকে দেখিয়েছি যে কি এক একটা নাম। আগের বছরও দেখেছি ওনারা অনেক, মানে পুরান ঢাকা তো একটু বেশি জমজমাট। তো দেখা যায় আস্ত খাসি, আস্ত মুরগি, তারপর হাঁস, এগুলো ফ্রাই করে করে বিক্রি করছে, রোস্ট করে বিক্রি করছে, আর এগুলো মানুষ কিনে কিনে নিয়ে যাচ্ছে। তো এখান থেকে বোঝা যায় যে বাঙালিরা কতটা খাদ্য রসিক আর খাদ্য লাভার। তো এক এক জায়গার খাবারের ধরন এক এক রকম হয়ে থাকে। এই জন্যই হচ্ছে আমরা বাঙালি, আর বাঙালিরা একটু বেশি খাদ্য রসিক আর খাদ্য লাভার হয়ে থাকে। তো পুরান ঢাকার আর একটা জনপ্রিয় ইফতার হচ্ছে বড় বাপের পোলায় খায়। তো এটা হচ্ছে আগের বছর আমি একটা ভিডিও দেখেছিলাম, আর এবছরও দেখছি যে এটা অনেক জনপ্রিয়। আসলে এটা নাকি পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবার, ইফতার আর কি। তো এটা নাকি অনেক মানে শত বছরের পুরানো একটা রেসিপি। তো এক এক জায়গার দেখবেন খাবারের ধরন এক এক রকম হয়ে থাকে, আর ওনাদের পছন্দও এক এক রকম হয়ে থাকে। কিন্তু আসলে এত তেলের জিনিস খাওয়া কি ঠিক সেটাও জানি। আর আমাদের হচ্ছে বেশ একটা বাহিরের ইফতার আমার আর কি বেশি পছন্দ না, আর মুস্কানের আব্বু একটু ঘরের খাবারটাই বেশি পছন্দ করেন, আর এই জন্য আমি বাসাতেই বানাই। তো মাঝে মধ্যে কিন্তু বাইরের খাবার যে একদম খাই না সেটা না, বাইরের খাবার খাই ঠিক আছে, কিন্তু যে বেশিটাই আমি প্রেফার করব ঘরের খাবারটার জন্য। কারণ হচ্ছে বাইরের যে তেলটা ওরা ইউজ করে সেটা আসলে আদৌ কি ভালো কি না, আর কত পুরনো তেলে যে ফ্রাই করে এটাও বলা যায় না। আমরা দেখা যায় যে পরিমাণে তেল দিয়ে করি সেটা হচ্ছে আজকে হয়তোবা শেষ হয়ে যাবে, আর যদি বেশি পুড়ে যায় তাহলে দেখা যায় তেলটা তো ফেলে দেই, আর না হলে দেখা যায় আজকে এটা রান্না করে ফেলবো তরকারির মধ্যে দিয়ে হোক বা অন্য কোনোভাবে। তো ওনারা করবে কি একটা তেলের মধ্যে বারবার তেল দিবে, আর সেই তেলটা দিয়েই হচ্ছে রান্না করবে পুরো রমজান মাস, এগুলোই মানুষ খাবে আর অসুস্থ হয়ে যাবে। তো এটাই। তো যাই হোক, আমি এখানে কথা বলতে বলতে কিন্তু ডিমের যে চপগুলো সেগুলোও করে নিচ্ছি। ডিমের চপের মধ্যে হচ্ছে যে আলুটা যেটা করেছিলাম সে আলুটার মধ্যেই হচ্ছে ডিম দিয়ে তারপর হচ্ছে এভাবে করে করে নিচ্ছি। একটা ডিম আমি হচ্ছে 4 টুকরা করে নিয়েছি, আর এরকম করে আমি সবগুলো ডিমের চপও ভাজি করে নিব, আর তারপর হচ্ছে এখানে চিকেন ফ্রাই করব, আর হচ্ছে পেঁয়াজও করে নিব। আর আজকে ফ্রোজেন যে আর কি যে চিকেনটা আমি বের করেছিলাম আপনাদেরকে ফার্স্টেই দেখিয়েছি, জিপলক ব্যাগে ছিল, ওটাই হচ্ছে ফ্রাই করবো আজকে। আর অন্য কোনো চিকেন আইটেম বের করব না। প্রতিদিন বেশি বেশি আসলে খাওয়া হয় না, আর এগুলো খেতে খেতে অনেক বেশি রাত হয়ে যায়, নামাজ কালাম পড়ে তারপর হচ্ছে এগুলো খেলে পরে দেখা যায় রাত্রে ভাত খাওয়া হয় না। মাঝে মধ্যে তো খাই না, আবার মাঝে মধ্যে দেখা যায় খেয়ে তারপর হচ্ছে ঘুমালে আবার ভোর রাত্রে খেতে কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে আমার কিন্তু ছোলাটাও হয়ে গেছে, আর এই তো এরকম করে আমি সব ইফতারগুলো ভাজি করে নিব। আর ইফতার ভাজতে কিন্তু আসলে মজা আছে, অন্যরকম একটা ভালো লাগে। এই রোজার মাস দেখে আমরা একটু কষ্ট করে হলেও বিকেলবেলা সুন্দরভাবে সব কিছু আয়োজন করে ইফতারটা করতে বসি। অন্য সব মাসে যতই চাই না কেন যে একটু ইফতার বানাই, আজকে একটু ইফতার বানাবো না, সন্ধ্যার সময় সবাই মিলে একটু খাবো বা একদিন একটু আয়োজন করে এরকম করি, তো সেটা কিন্তু অন্য কোনো মাসে এটা হয় না। শুধু রোজা দেখেই এটা করা হয়, আর এই মাসটাতেই করলে ভালো লাগে। অন্য কোনো মাসে করলেও এরকম একটা শান্তি পাওয়া যায় না। তো যে মাসের যে বরকতটা থাকে আর কি। তো এখানে মুস্কানের আব্বু হচ্ছে সব ধরনের ফল কেটে নিয়েছে, আর ইফতারের সময় চলে এসেছে। তো এখানে হচ্ছে আমি একটা কলা দিয়ে একটা মিল্কশেক করেছিলাম, দুধের মধ্যে হচ্ছে কলা আর খেজুর দিয়েছি, আর হচ্ছে সব ধরনের বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, এই সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর আমাদের ব্যানানা মিল্কশেকটা একদমই রেডি, আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো এটার ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা কিভাবে যেন ফোনে আর কি ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এরপর আর একদিন আপনাদের সাথে হয়তো বা শেয়ার করব। মুস্কান হচ্ছে যে চিকেন খাচ্ছিল, হাতে একটু টিস্যু দিয়ে পেঁচিয়ে তারপর চিকেনটা ধরে খাচ্ছে। তো সেটা দেখা দেখি আমার ছোট মেয়েটাও সেভাবে ধরে খাবে। তো বাচ্চারা এরকমটাই হয়, একজনেরটা দেখে আর একজন শিখে, আর ওদের এখনই শেখার বয়স। তো মুস্কানের আব্বু আজকে আমি বলছিলাম যে এখন আমি বানিয়ে খাবো, তো উনি এই জন্য আমার জন্য ইফতারটা মাখাচ্ছেন, আর উনি এটা করলে আমার কাছে অনেক ভালো লাগে, কেন জানো ওনার হাতের বানানোটা আমার ভালো লাগে। আর মাঝে মধ্যে আমি মাখালে তখন আবার উনি বলে তোমার হাতেরটা বেশি মজা, তুমি মাখাবা এরপর থেকে। তো আমি রাজি না, কারণ আমার হচ্ছে ওনার হাতেরটাই খেতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।